ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রুকসাক অ্যান্ড ব্যাকপ্যাক। এসে গেছি নেপাল সিরিজের 4th এপিসোড নিয়ে। আজ আমরা পোখরা থেকে মনোকামনা দেবী মন্দির দর্শন করে কাঠমান্ডু যাওয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করব। তো স্কিপ না করে ভিডিওটা শেষ অবধি দেখার অনুরোধ রইল। নেপাল সিরিজের এর আগের ভিডিওগুলো না দেখে থাকলে প্লিজ দেখে নিন, তাহলে এই সিরিজের সাথে ভালোভাবে কানেক্ট করতে পারবে। গুড মর্নিং ফ্রম পোখরা। আজ 25শে সেপ্টেম্বর 2024। আমরা সকালবেলা উঠে গেছি 5:30 নাগাদ, এখন বাজে ওই 6:15-20। এইবার আমরা রেডি হয়ে বেরোচ্ছি এবং বেরিয়ে আমরা যাব বাস পার্ক, ট্যুরিস্ট বাস পার্ক। আমাদের বাস আছে মনোকামনা দেবী বা কাঠমান্ডু অবধি। আমরা মনোকামনা দেবীতে নেমে যাব এবং কাঠমান্ডুতে আমরা পরে মনোকামনা দেবী দেখে তারপর আমরা কাঠমান্ডু যাওয়ার জন্য অন্য কিছু ধরবো। বাস ছাড়বে বাস পার্ক থেকে 7:30। আমাদের মোটামুটি 7:10-15 মধ্যে বাস পার্কে পৌঁছাবার জন্য বলা আছে। তো আমরা একটা ট্যাক্সি বলে রেখেছি হোটেল থেকেই, সেটা চলে আসবে আর কিছুক্ষণের মধ্যে। আমরা অলমোস্ট রেডি, এবার জাস্ট বেরোবো। তো আমরা হোটেল থেকে চেক আউট করে নিয়েছি। ওনারা খুবই ভালো ছিলেন, সত্যি বলবো। এই হোটেলটার রিভিউ আমি দিচ্ছি, খুব ভালো, সার্ভিস খুব ভালো, প্রত্যেকটা স্টাফ খুব পোলাইট এবং খুবই ভালো। অলসো লোকেশনটা বেশ ঠিকঠাক, একদম লেক সাইড নয়, বাট লেক এখান থেকে ওই 5 মিনিটের ওয়াক। তো আপনারা যদি লেক থেকে একটু দূরে এই কোনো একটা হোটেল খোঁজেন, আমি এটা রেকমেন্ড করবো। এটা সত্যি খুব ভালো। রুমগুলো তো দেখিয়েছি কত বড় এবং কত স্পেশিয়াস, ফেসিলিটি খুবই ভালো। এবং ওনারা আমাদেরকে ব্রেকফাস্ট প্যাক করে দিয়েছেন, এই যে। তো ব্যাস, এইবার আমরা বেসিক্যালি ক্যাবে উঠে গেছি। উঠে আমরা যাচ্ছি ট্যুরিস্ট বাস পার্ক আমাদের বাস ধরতে। আমরা ট্যুরিস্ট বাস পার্ক পৌঁছে গেছি এবং এই পেছনে আমাদের বাস, এটা কাঠমান্ডু যাচ্ছে 1381। আমরা লাগেজটাও রেখে দিয়েছি এবং বলে দিয়েছি যে আমরা বেসিক্যালি মনোকামনা দেবী টেম্পল নামবো। এনারা বলছেন মনোকামনা পৌঁছাতে 12টা বেজে যাবে। তো দেখা যাক কতক্ষণ সময় নেয়। এই যে আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। তো মনোকামনা পৌঁছে বেসিক্যালি আমাদেরকে একটা চ্যালেঞ্জ হয়তো ফেস করতে হবে, সেটা হলো যে রোপওয়ে কেবিল কারটা 1 ঘন্টা মতো কোনো একটা সময় লাঞ্চের জন্য বন্ধ থাকে। সেটা 12টা থেকে 1টা নাকি 12:30 থেকে 1:30, এটা ওখানে গিয়ে কনফার্ম হতে হবে। তো কিছু করার নেই, বেসিক্যালি রাস্তা যতটা সময় লাগবে ততটা লাগবে। এটাই আর্লিয়েস্ট অপশান ছিল আমাদের কাছে 7:30টায় যাওয়া। আমরা মোটামুটি 5:30 থেকে রেডি হওয়া শুরু হয়ে গেছিলাম। তো ঠিক আছে, এখন 7টা মতো বাজে, আর হয়তো আধা ঘন্টার মধ্যে বাস ছাড়বে। তো আমি জিজ্ঞেস করছিলাম যে কেউ যদি চায় সকালবেলা এখানে এসে স্পট বুকিং করতে পারে কিনা বাসের জন্য। তো বললেন হ্যাঁ পারে, এবং সিট অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ড করবে। বাট প্রাইস এনারা মোটামুটি সেমই বললেন, 1200 বা 1600, বেস অন দ্য বাস। কিন্তু আমি তাও বলবো যে যদি আপনাদের কাছে চান্সেস থাকে আগে করে নিন, তাহলে অন্তত বেটার সিট পাওয়ার একটা চান্স পাবেন। কারণ প্রাইসের দিক দিয়ে আমার মনে হচ্ছে দুটোই সেম নিচ্ছে। কিন্তু হ্যাঁ, যদি সিঙ্গেল বা সোলো ট্রাভেলার থাকেন তাহলে চলে আসতে পারেন এবং এখানে এসে সকালবেলা বুক করতে পারেন। এবং রাতেও কাঠমান্ডুর জন্য কিন্তু বাস ছাড়ে। কিন্তু যদি মনোকামনা দেবী মন্দির যেতে চান তাহলে আমার মনে হয় সকালবেলা বাসটা ধরাই ভালো। সকালবেলা আপনারা এই 7:30 নাগাদ বা 7টা নাগাদ এই পার্কে চলে আসবেন। এখানে পরপর কাঠমান্ডুর লাইন দিয়ে বাস দাঁড় করানো আছে, তো কোনো অসুবিধা নেই, আপনারা পেয়ে যাবেন, কোনো না কোনোটা পেয়েই যাবেন। হয়তো ওই টিকিটটা একটু বার্গেন করতে হবে, 1200 বা 1000-এর মধ্যে যদি পান তাহলে ভালো, বাট আমার মনে হয় তার বেশি লাগবে না।
বাসে উঠে গেছি। এই হচ্ছে বাসের ভেতরটা, মোটামুটি বেশ ভালোই কমফোর্টেবল আছে। এসি এখনো স্টার্ট করিনি, তবে সিটগুলো কিন্তু যথেষ্ট কুশন দেওয়া আছে এবং সোফা সিট, আমি তো বলতেই পারি সোফা সিট ঠিক আছে। তো আপনারা যদি 1200টাও কাটেন অসুবিধা কিছু হবে না, আপনারা ঠিক পৌঁছেই যাবেন আলটিমেটলি। শুধু আমাদের একটাই জিনিস হয়েছে, এটা হচ্ছে আমরা লাস্ট সিটের আগের সিটটা পেয়েছি, তো একটু জার্কিং হতে পারে, বাট আপনারা যদি টাইমলি কেটে নিতে পারেন তাহলে আমার মনে হয় একটু ভালো সিট পেয়ে যাবে। এরপর শুরু হলো একটা লম্বা সফর এবং তার সাথে শুরু হলো বৃষ্টি। আচ্ছা, রাস্তা কিন্তু বেশ খারাপ আছে ঠিক আছে। কিছু কিছু জায়গায় এখন অব্দি টারমাইট রাস্তা আছে, কিছু কিছু জায়গা বেশ গর্ত আছে, সেখানটা ওই রকমই, মানে আমাদেরকে হয় একটা ওয়ে অ্যারাউন্ড করা আছে বা ওটার উপর দিয়ে যেতে হচ্ছে। কিন্তু সত্যি বলতে জার্কিং অতটা ফিল হচ্ছে না, কারণ সিটগুলো বেশ কমফোর্টেবল। তো আমি বলবো আপনারা যদি কাঠমান্ডু যেতে চান পোখরা থেকে, আপনারা যদি বাজেট ইস্যু না থাকে তাহলে ফ্লাইট করে নিতে পারেন। কিন্তু আমি দেখেছিলাম পোখরা টু কাঠমান্ডু ফ্লাইট অলমোস্ট 11,000 করে নিচ্ছিল, যেখানে কিনা 12,000। তুমি কালকে দেখেছো? হ্যাঁ, ও কালকে দেখেছে 12,000 করে নিচ্ছে এবং ট্যাক্স ফ্যাক্স দিয়ে ধরুন আরও কিছু বেশি হবে। তো আর 25 মিনিটসের ফ্লাইট ঠিক আছে, 12,000 টাকা করে লাগবে মোটামুটি আপনার কাঠমান্ডু অবধি ফ্লাইটে। এইবার 25 মিনিটের ফ্লাইট, এবার আপনাদের হিসাব, আপনারা যদি মনে করেন সেটা অ্যাফোর্ডেবল, ওয়ার্থ ইট, ইউ ক্যান গো ফর ইট। আদারওয়াইজ এটা যথেষ্ট কমফোর্টেবল অপশান। এটা 1200 টাকা নেপালি নিয়েছে, মানে আমাদের ইন্ডিয়ান মনে হয় 750 টাকা। আমি আরেকটু ভালো করে কনভার্ট করে দেখে নেবো, বাট আমার মনে হয় ইন্ডিয়ান 750 টাকা এবং যথেষ্ট কমফোর্টেবল ঠিক আছে। আপনারা যদি আরেকটু বেটার চান, আপনারা ওই 1600 টাকার নেপালিতে যে সোফা বাসটা আছে সেটাও ট্রাই করতে পারেন। বাট ব্যাপারটা হচ্ছে রোড সেম, তো আলটিমেটলি একই রকমই হবে অলমোস্ট। আমরা যেহেতু মনোকামনা নেমে যাব, আমাদের যেহেতু হাফ রাস্তা এখন ট্রাভেল করব, তাই আমরা 1600 টাকাটা নিই। রাস্তার অবস্থা কি আর বলবো, প্রচণ্ড খারাপ কন্ডিশন ছিল রাস্তার। পুরো নেপালে রোড কন্ডিশন খুবই খারাপ এবং তাই এক জায়গা থেকে অন্য জায়গা যেতে বেশ সময় লাগে। কিছু কিছু জায়গাতে রাস্তা ঠিকের কাজ চলছে, তবে সেটা কবে কমপ্লিট হবে সেটা বলা শক্ত।
10টা মতো বাজে। এখন আমাদের বাস একটু দাঁড়ালো, একটা ব্রেক দিয়েছে 20 মিনিটের ব্রেকফাস্টের জন্য। তো এই পেছনেই একটা ছোট রেস্টুরেন্ট মতো আছে, এখানেই আর কি সবাই ব্রেকফাস্ট করে নিচ্ছে আর একটু ফ্রেশ হয়ে যাচ্ছে, টয়লেট চলে যাচ্ছে। আমি এখানকার যে রেস্টুরেন্ট আছে সেখানকার ওনাদের জিজ্ঞেস করলাম যে এখান থেকে মনোকামনা দেবী টেম্পল আর কতক্ষণ লাগবে। তো ওনারা বললেন 1-2 ঘন্টা আরও। তো 10টা তো বেজে গেছে, 10টা 10 মতো বাজে এখন। তো মোটামুটি তার মানে 11টা বা 12টার মধ্যে হয়তো পৌঁছাবো। 20 মিনিটের ব্রেকের পর আবার জার্নি শুরু হলো, সেই সঙ্গে আবার বৃষ্টিটাও বেড়েছিল। খানিক পর আমাদের সঙ্গ নিল এক নদী। পরে জেনেছিলাম এটাই নেপালে ত্রিশূলী নদী। যাই হোক, এই খারাপ ও অত্যন্ত খারাপ রাস্তা দিয়ে যেতে যেতে শেষ অবধি পৌঁছালাম মনোকামনা দেবী মন্দির। ঘড়িতে তখন বাজে 11:45। মানে পোখরা থেকে মনোকামনা দেবী আসতে আমাদের প্রায় 4.5 ঘন্টা লেগেছিল। তো আমরা নেমে গেছি এখন মনোকামনা মন্দিরে। আর নেমে ব্যাগপত্র এই দোকানটাতে রাখলাম। এখান থেকে বেসিক্যালি আমরা পুজোর ডালা কিনলাম। পুজোর ডালা কিনাতে উনি আমাদেরকে রাখতে দিয়েছেন, পেপাল দিয়ে চাপা দিয়ে দিয়েছে, অসুবিধা হবে না। আর বলছে এখানে আপাতত ফাঁকা আছে, খুব একটা ভিড় নেই। তো হোপফুলি 1-2 ঘন্টার মধ্যে আমরা দেখে চলে আসতে পারবো। এই হচ্ছে এন্ট্রান্স। আর প্রসাদ কিনলাম 300 টাকা দিয়ে, নেপালি 300 টাকা। চলো ভেতরে যাওয়া যাক। এখানে বেসিক্যালি হাঁটার জন্য খুব সুন্দর জায়গা করা আছে। আর এই রাস্তা দিয়ে গাড়ি, গেট থেকে গাড়ি চলে আসছে। এখন বৃষ্টিটা বন্ধ আছে। আর ওই ওই হচ্ছে যাচ্ছে কেবল কার, রোপওয়ে। চলো যাওয়া যাক। ওই সেম রাস্তায় বেসিক্যালি উপর থেকে নামছে। আর আমরা নামলাম এই সিঁড়িটা দিয়ে। এবার যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে। Both way. Both way. Where are you from? India. And card है ना? Indian card है ना आपके पास? हाँ हाँ करेंसी Indian ID है ना? हाँ है Indian currency 1340. 1340. आईडी देखना है ठीक है, अभी हो जाएगी। चेकिंग में गाड़ी को हाथ लगा दीजिए। थैंक यू Thank you.
এই হচ্ছে আমাদের টিকিট, এটা স্ক্যান করে বেসিক্যালি আসতে হবে। বোথ ওয়েজ আছে, রিটার্নও আছে, ডিপার্চারও আছে। আর এটা আমাদের পড়েছে ইন্ডিয়ান কারেন্সিতে 1370, তাই তো, না 1340, 1340, মানে 670 করে পড়ছে পার টিকিট। তো আলটিমেটলি টিকিট পেয়ে গেছি আমরা, লাইনেও দাঁড়িয়ে গেছি। এবার জাস্ট এই লাইনটা শেষ হলে আমরা কেবিল কারে উঠব। আর ভালোই লাইন আছে, তবে ইন জেনারেল এর থেকে অনেক বেশি লাইন পড়ে। দেখা যাক কতক্ষণ সময় আছে। আচ্ছা, এখানে ব্যাপারটা এখন হয়েছে যে 12টা গেছে বেজে, মানে সত্যিকারে দুভাবে, আমাদেরও 12টা বেজেছে এবং ঘড়িতেও 12টা বেজেছে। এবং 12টা থেকে 1:30 আর কি লাঞ্চ টাইম, তো কেবিল কার এই টাইমে বন্ধ থাকে। তো বুঝতে পারছি না যে কী হবে, এখানে ওয়েট করতে হবে কতক্ষণ, 1.5 ঘন্টা ওয়েট করতে হবে নাকি পেয়ে যাব, সেটা একটা ব্যাপার। আর এই যে টিকিটটা, এই টিকিটের সাথে কিছু ডিটেলস আছে, সেই ডিটেলসগুলো আমি একটু বলি। একটা হচ্ছে এই টিকিটটা বোথ, টিকিটটা ইস্যু ডেট আজকে 25 সেপ্টেম্বর, আর ভ্যালিড আনটিল অক্টোবরের 1 তারিখ, মানে প্রায় 6-7 দিনের ওপর ভ্যালিড এটা। সেকেন্ডলি মানে আপনারা গিয়ে ওপরে থাকতে পারেন। সেকেন্ডলি বলছে অপারেটিং টাইম হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 12টা এবং দুপুর 1:30 থেকে বিকেল 5টা। টোটাল ডিস্টেন্স হচ্ছে 3.1 কিলোমিটার। ট্রিপ টাইম 8 থেকে 15 মিনিট। বটম স্টেশন 258 মিটার এবং টপ স্টেশন 32 মিটার। অ্যালকোহল স্মোকিং অবভিয়াসলি প্রহিবিটেড। 15 কেজি ব্যাগেজ পার পার্সন অ্যালাউড, মানে আপনারা চাইলে 3 কেজিসের মধ্যে লাগেজ নিয়ে ওপরে ট্রাভেল করতে পারেন। এক্সট্রা চার্জেস ফর এক্সেস ব্যাগ, মানে আপনারা যদি বেশি লাগেজ নিয়ে যান তার জন্য এক্সট্রা চার্জ করা হবে। এভরি প্যাসেঞ্জার ইজ ইস্যুড আপ টু NPR 50,000। আচ্ছা, মানে এখানে যদি কিছু হয়ে যায় আপনার, তাহলে এই জন্য NPR 50,000 ওনারা দেবেন। আচ্ছা, টোটাল 34টা গন্ডোলা আছে, আর মোটামুটি 3-4 জন করে বসছে। এই মন্দিরে যাওয়ার জন্য আপনাদের যে পথ ধরতে হবে তার ভিউও অসাধারণ। 1998 সালে এখানে শুরু হয় রোপওয়ে বা কেবিল কার। তার আগে অবধি মনোকামনা দেবী মন্দির দর্শনের জন্য ভক্তদের মাইলের পর মাইল পাহাড়ি দুর্গম রাস্তা পার হতে হতো। প্রত্যেক দিন সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি কুইন্টার স্টেশন থেকে প্রতি 10 মিনিটে 2.8 কিলোমিটার পার করা যায় এই রোপওয়েতে। ভাইয়া এই ত্রিশুলি রিভারে না? জি, ত্রিশুলি। তো আমরা উঠে গেছি গন্ডোলাতে। এই নিচ দিয়ে বয়ে চলেছে ত্রিশুলি নদী এবং বেশ ভালো, মানে আমরা একদম পুরো মোশনে বসেছি, তো পুরো ভিউটা দেখা যাচ্ছে। এবং এখন বৃষ্টিটা কমে যেতে একটু একটু ক্লিয়ার হচ্ছে। চলো একটু দেখে নাও।
রোপওয়ের এক্সপিরিয়েন্সও কিন্তু দারুণ ছিল। মাত্র 10 মিনিটে টোটাল 2.8 কিলোমিটার ডিস্টেন্স আমরা কভার করলাম এবং তার সাথে অনেকটা অল্টিটিউড গেইন করেছিলাম। একটু পরেই যেন রোপওয়েটা কুয়াশাতে ঘিরে গেল। এত গাঢ় কুয়াশা যে দেখা যাচ্ছে না সামনের কিছুই। একবারের জন্য তো হ্যারি পটারের সেই ডেমন্টার্সের কথাও মনে পড়ে গেল। এখানটা খুব খাড়া এই পিছুটা। 설라? 설라에서 또 멀리 온 줄 알았니? অসাধারণ একটা এক্সপিরিয়েন্স হলো। মানে আমি অনেক এর আগে গান্ডোলা বলো বা রোপওয়ে বলোতে উঠেছি, কিন্তু আজকে যে এক্সপিরিয়েন্সটা, আমি মনোকামনাতেও এর আগে এসেছি, কিন্তু আজকে যে এক্সপিরিয়েন্সটা বেস্ট হচ্ছে বিকজ অফ দ্য ফগ। পুরো ফগে ভর্তি হয়ে গেছে, মানে 100 মিটার আগে ছাড়া কিচ্ছু দেখা যাচ্ছে না। পুরো মনে হচ্ছে সামনের কেবিল কারটা ফগের মধ্যে হারিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। চলো এবার আমরা মন্দির দর্শন করবো। ওর এডিট করা একটা ফ্রেম আছে, ওই ফ্রেমে তোর আমার ছবি বসিয়ে দেবে। Not the natural one. কেমন লাগলো? কোন মুদ্রা? আমি আবার পরিষ্কার করবো। नीचे से ले आए। ওই যে মন্দির দেখা যাচ্ছে, মন্দিরের চূড়ও দেখা যাচ্ছে।
ঠিক আছে, আমি শুরুতে এই কথাটা বলেছি। পুরো মায়াবী লাগছে। নেপালের অন্যতম প্রাচীন, পবিত্র ও দুর্গম তীর্থ হল মনোকামনা দেবী মন্দির। মন থেকে কামনা করলে সব ইচ্ছা দেবী পূর্ণ করেন বলে তিনি মাতা মনোকামনা। আজ আপনাদের নিয়ে যাব রহস্যে ঘেরা অলৌকিক মনোকামনা দেবী মন্দিরে। জয় মাতা দি, জয় মাতা দি। শুদ্ধ ভক্তি ও শ্রদ্ধা নিয়ে দেবীর কাছে নিজের মনোকামনা নিয়ে প্রতিনিয়ত হাজার হাজার দর্শনার্থী ও পর্যটক যাচ্ছেন এই মন্দিরে। মনোকামনা মন্দির মা ভগবতী তথা পার্বতীকে উৎসর্গ করা একটি মন্দির। দেবীর দেখা পেতে হলে যেতে হবে নেপালের গোর্খা জেলায় পাহাড়ের গায়ে 1302 মিটার উচ্চতায় অবস্থিত 1700 শতাব্দীর এই মন্দিরে। মন্দিরটি নেপালের কাঠমান্ডু শহর থেকে 140 কিলোমিটার ও পোখরা শহর থেকে প্রায় 105 কিলোমিটার দূরে অবস্থিত। কিংবদন্তি অনুসারে 1700 শতকে গোর্খা রাজা ছিলেন রামশা। বলা হয় এই রামশায়ের রানী ছিলেন দিব্যগুণ সম্পন্ন এবং এই রানী দিব্যগুণের কথা শুধুমাত্র তার ভক্ত লক্ষণ থাপা জানতেন। একদিন রাজা তার রানীকে দেবী ভগবতী রূপে এবং লক্ষণ থাপাকে তার বাহন সিংহ রূপে দর্শন করেন। এই ঘটনার পর রাজা রামশাহের রহস্যজনকভাবে মৃত্যু হয় এবং তৎকালীন হিন্দু সমাজে সতীদাহ প্রথা প্রচলিত থাকাতে রানীকে রাজার সাথে সহমরণে যেতে হয়। তবে সহমরণে যাওয়ার আগে রানী লক্ষণ থাপাকে বলেছিলেন যে তিনি খুব শীঘ্রই আবার ফিরে আসবেন। এর 6 মাস পর পাহাড়ি উপত্যকায় জমি চাষ করতে গিয়ে এক কৃষক একটি পাথরকে লাঙল দিয়ে খুণ্ডিত করে ফেলেন এবং আশ্চর্যজনকভাবে এই পাথর থেকে দুধ ও রক্তের ধারা প্রবাহিত হতে শুরু করে। লক্ষণ থাপা এই খবরটি পাওয়ার পর বুঝতে পারেন যে দেবী পুনরায় ফিরে এসেছেন এবং সেই স্থানে দেবী ভগবতীর পূজা পাঠ শুরু করা হয় এবং পরবর্তীকালে তৈরি হয় এই মন্দির প্রাঙ্গণ। মন্দিরটি 4 তলা প্যাগোডা স্টাইলে তৈরি। এখানে ভক্তরা দেবীকে নানাবিধ ফুল, পাতা, বস্ত্র, নারকেল, মিষ্টি, ধূপ, ধুনা ইত্যাদি দিয়ে নিবেদন করেন। এখানে পশু বলি ও কিছু পাখি বলিরও প্রচলন আছে। দর্শন হয়ে গেল মনোকামনা দেবী, আর এই পেছনে আমাদের মন্দির দেখা যাচ্ছে। বেশিক্ষণ লাইনও দিতে হয়নি, আজকে বেশ ফাঁকা ছিল। আমরা অনেকক্ষণ সময় কাটালাম
মন্দিরে। আর পুজো করলাম, একটু ফটো তুললাম, ভিডিও তুললাম। আমরা এখানে এক জায়গায় একটা ডালা কিনেছিলাম, সেখানেই আমরা জুতোগুলো রেখেছিলাম। তো এখানে নর্মালি বিনা পয়সায় জুতো রাখা যাচ্ছে, বাট সেফটিটার ইস্যু হয়তো থাকতে পারে, তো সেই হিসাবে আপনারা চয়েস করতে পারেন। এবার বেসিক্যালি আমরা কিছু খাবো, খেয়ে আমরা নিচে নামবো গান্ডোলা করে, রোপওয়ে করে। অন্য কালার নিলে নাও, দেখো। ओ मैंने सोचा आप टूरिस्ट हो। না এটাই নেবে। এটাই নেই ব্লুটা, মানে তোমার এটা ভালো লাগছে? আমি জানি না তো কি কালার পছন্দ করে, আমি কি করবো। এটাই ঠিক আছে। এই বৃষ্টি পড়ছে? না না, মন্দির দর্শন ও টুকটাক কেনাকাটার পর আমরা একটা দোকানে বসে লাঞ্চ সেরে নিলাম। এরপর আমরা ফেরার জন্য নামতে শুরু করলাম। নামার পথে একটা ছোট্ট ভিউ পয়েন্ট ছিল। সেখানে দাঁড়িয়ে অপূর্ব একটা দৃশ্য দেখলাম এবং কিছু ফটো তুলেছিলাম। वीडियो बनाऊंगी, ठीक है? রোপওয়েতে করে নিচে নেমে আমরা আবার হেঁটে মেন গেটের কাছে এলাম। ঘড়িতে তখন প্রায় 3:15। খানিক অপেক্ষা করে আমরা একটা গাড়ি পেলাম। আচ্ছা, রাস্তা বিয়ন্ড এক্সপেকটেশন খারাপ, ঠিক আছে, মানে স্পেশালি আমরা এই যে হাইস্টে আসছি, তো যেহেতু ছোট গাড়ি, তো বিশাল লেভেলে জার্কিং হচ্ছে। আর রাস্তা সত্যি খুবই খারাপ, মানে রাস্তা সারানোর কাজ চলছে, এটা আমি শুনেই যাচ্ছি। অ্যাটলিস্ট লাস্ট 2-3 বছর ধরেই শুনেছি যে নেপালে রাস্তার কাজ চলছে। বাট আমি ভেবেছিলাম যে কিছুটা পোর্শন অ্যাটলিস্ট ঠিক হয়ে গেছে, স্পেশালি যে রোডগুলো কাঠমান্ডু কানেক্ট করছে, কারণ কাঠমান্ডু ক্যাপিটাল সিটি। কিন্তু এখন দেখছি যে না, আর রাস্তার অবস্থা খুবই খারাপ, মানে সত্যি এতটা খারাপ আমি এক্সপেক্ট করিনি।
তো এখন বাজে ওই 6টা মতো, আর আমরা 3:30 নাগাদ এই হাইস্টায় উঠেছিলাম যেমন বললাম তোমাদের। তো এবার এই গাড়িটা মোটামুটি বলছে 7:30 কি 8টা নাগাদ হয়তো পৌঁছাবে কাঠমান্ডু, ডিপেন্ডিং অন দ্য রোড কন্ডিশন অ্যান্ড ট্রাফিক। তো এই রাস্তার ট্রাফিক মেন কারণ হচ্ছে খুব সরু রাস্তা আর বোথওয়ে ট্রাফিক, তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে পাস দিতে হচ্ছে। আর ভিডিও করছি না রাস্তা বা যাওয়ার জার্নির, কারণ কিছু দেখার নেই, ধুলো উঠছে বিভৎস। সেকেন্ডলি হচ্ছে যে এবড়ো খেবড়ো রাস্তা, এখানে ক্যামেরা স্টেডি রেখে ভিডিও করাও যাচ্ছে না। তো 7টা মতো বাজে, এখন গাড়ি আরেকবার দাঁড়ালো, একটু ওই সবাইকে বললো যে কেউ যদি কিছু খায় বা ফ্রেশ হতে চায় করে নিতে পারে। আমি জিজ্ঞেস করলাম, বললো এখনও ঘন্টা দেড়েক লাগতে পারে, কারণ পুরো রাস্তায় আর কি এই ট্রাক মতো বেরোচ্ছে। হাই গাইস, সো কি হয়েছে একটু বলি তোমাদেরকে। আমরা মোটামুটি 8:30 নাগাদ আমাদেরকে ড্রপ করলো এদের যে মানে বাস স্ট্যান্ড ওই জায়গাটাতে, এবং তারপর ওখান থেকে আমরা একটা ক্যাব নিলাম এই থামেলের, এই আমাদের হোটেল বুক ছিল হোটেল মাইলস্টোন, সেইখানে মানে ড্রপ করার জন্য। তো প্রথমে ক্যাব ড্রাইভার বলছিল 500 টাকা এনসি। আমি বার্গেন করে ওটা ওই 200 আইসি মানে 320 টাকার মতো এনসিতে ওটা দিয়েছি। তো বেসিক্যালি রুমটা বা হোটেলটা একটু প্রবলেম আছে, মানে আমরা স্পেসিফিক্যালি যে রুমটায় ছিলাম পোখরাতে, যে হোটেলটায় ছিলাম লেক প্যারাডাইস, ওটা প্রচণ্ড ভালো, মানে আমি খুব রেকমেন্ড করবো তুমি যদি লেকের সাইডে কোনো হোটেলে থাকো বা লেকের পাশাপাশি কোনো হোটেলে থাকো, লেক প্যারাডাইসে চুজ করতে পারো। মানে খুব স্পেশিয়াস এবং প্রত্যেকটা স্টাফ খুব পোলাইট, খুব ভালোভাবে তোমাদেরকে অ্যাসিস্ট করবে সবসময়। এটা গেল পোখরার হোটেলের কথা। এবার কামিং টু দিস হোটেল, এটা থামেলের যে মেন মার্কেট তারই কাছাকাছি। আমরা জাস্ট ঢুকলাম, আমাদেরকে থামেলে একটু ভেতরে এনে গাড়িটা ছাড়লো, বলে এরপর আর ক্যাবটা যাবে না। তো তারপর ওখান থেকে আমাদেরকে একটা মানে আমরা হেঁটেই আর কি বেসিক্যালি এলাম, এসে আমরা এই হোটেলটাতে দেখতে পেলাম এবং ঢুকলাম। তো আমাদের প্রথমে যে রুমটা অ্যালট করেছিল সেই রুমটা খুবই মানে স্পেস কম, খুব স্পেস কম, এবং বলতে গেলে মানে একদমই কোনো রকম জায়গা নেই, কনজেস্টেড, এবং মানে অতটা ক্লিনও নয়, ঠিক আছে। তো আমরা প্রায় 10 ঘন্টা কি তারও বেশি একটা জার্নি করে আসছি। তো একটা রুম ঠিকঠাক না হলে না তখন আরো বুঝতেই পারছো ইরিটেশন হয়। তো সেই কারণে আমরা ফোন টোন করে আর একটু কথাবার্তা বলে অনেক প্রবলেম ছিল রুমটাতে, ঠিক আছে। মানে ডোর লক প্রপারলি হচ্ছিল না, রুমটার বাথরুমেরও ইস্যু ছিল, প্লাস রুমটা একদম মানে ঢুকেই মনে হচ্ছে একটা বেড দিয়ে দিয়েছে, সাইডে বেডের পাশেই বাথরুম, দ্যাটস অল, আর কিছু নেই রুমে। ব্যালকানি ফ্যালকানি ছেড়ে দাও, এই রুমেও ব্যালকানি নেই। তো ওনারা বললেন যে ঠিক, প্রথমে বলছেন যে অন্য কোনো রুম ফাঁকা নেই, কালকে সকালবেলা চেক আউট করবে, সে তখন ফাঁকা থাকবে। আমি তখন একটু জোরাজুরি করতে আমি তখন বললাম যে না, মানে দেখুন আমি এত টাকা দিয়ে বুক করেছি, একটা তো মিনিমাম ওয়ার্থনেসও থাকে, তো সেটাও পাচ্ছি না। তো অনেকটা করার পর ওনারা তখন বলে ঠিক আছে আর একটা রুম ফাঁকা আছে, কিন্তু ওটা টুইন বেড,
মানে আমাদের আগেরটা ডাবল বেড ছিল, এটা টুইন বেড। তো আমরা বললাম ঠিক আছে, ন্যাচারালি বললাম ঠিক আছে চলো দেখি কীরকম বেডটা। তো ওটা 304 ছিল, এটা 303। তো এইটা খুব বড় তো নয়, একদমই নয়, বাট স্টিল বলবো ওটার থেকে বেটার। হ্যাঁ, আমি চলো তোমাদেরকে একবার রুমটা দেখিয়ে দিই। আমরা অলরেডি বুঝতেই পারছো এতটা লং জার্নি করে এসছি, প্লাস আমাদের সারাদিন খাওয়া হয়নি। তো আমরা সেই কারণে আগে ফ্রেশ হয়েছি, কারণ পুরো মানে বিশ্বাস করো জামা কাপড় চুল মুখ দাড়ি সব ভর্তি হয়ে গেছিল ধুলোতে। তো ওই কারণে আমরা আগে এসে ফ্রেশন আপ হয়েছি। ফ্রেশন আপ হয়ে প্রথমত হোটেলের এই রুমের চক্করটা শর্ট করলাম, তারপর ফ্রেশন আপ হলাম এবং তারপর আলটিমেটলি খাবার অর্ডার করলাম। আজকে এখান থেকেই খাবারটা অর্ডার করলাম, কারণ অলমোস্ট 10টা বেজে গেছে। তো এখন আর কোথাও গিয়ে খেতে ইচ্ছা করছে না, ভাল লাগছে না। তো সেই জন্য অর্ডার করলাম খাবারটা। ওই জন্য ভাবলাম চলো তোমাদের একটু আপডেট দিয়ে দিই, তোমাদের রুমটা দেখিয়ে দিই। রুমে আমরা অলরেডি মানে জামা কাপড় রেখে দিয়েছি, তো সেই জন্য একটু জামা কাপড় দেখতে পাবে বা একটু আনটাইডি দেখতে পাবে, বাট বাদ বাকি রুমে কিছুই নেই আর। ঠিক আছে চলো দেখো। এবং এই রুম স্টার্ট হয়ে এখানে একটা কাভার্ড আছে, এবং এই তুমি যদি রাইট নাও এখানে একটা সিঙ্গেল বেড এবং এখানে আর একটা সিঙ্গেল বেড, এবং এইখানে একটা ছোট্ট টিভি আছে যেটা তুমি যে কোনো সময় এপার ওপার হতে গিয়ে ধাক্কা মারতেই পারো, অন্তত আমি তো মারতেই পারি। এবং এখানে একটা মিরর আছে, হ্যালো, এবং এই এসি একটা টেবিল আছে, টেবিলটা একটু বড়। এখানে একটা ড্রেসিং টেবিল, একটা সোফা আছে যেটাতে আমরা বেসিক্যালি এখন টাওয়েল শুকো দিয়েছি, আর এই আমাদের লাগেজ। দ্যাটস অল। চার্জিং এর দুটো পয়েন্ট, একটা এখানে একটা ওই বেডের পাশে। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই এন্ড করছি। তোমাদেরকে রুম দেখিয়ে দিলাম, তোমাদেরকে আজকে গোটা দিনে আমরা কিভাবে পোখরা থেকে মনোকামনা দেবী টেম্পল এবং মনোকামনা দেবী টেম্পল থেকে আলটিমেটলি অনেক কষ্ট করে হাইস্টে উঠে কাঠমান্ডু এলাম এবং কাঠমান্ডুতে আলটিমেটলি রুম নিলাম, সব বললাম। তো ব্লগটা এখানেই শেষ করছি। চলো, গুড নাইট, টাটা, বাই বাই। ভিডিওটি এই অবধি দেখে থাকলে এবং ভালো লাগলে একটা লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।